প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে অপরিণত নবজাতকের চোখের রেটিনার সমস্যা। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন আমরা পরিচিত হয়ে নিই আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার এস.বি. রাসেল 1982 সালের সেপ্টেম্বরে কুড়িগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2006 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এফসিপিএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ভিশন আই হসপিটালের রেটিনা বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি। একটু জানতে চাইব শুরুতেই, যেহেতু নবজাতকের রেটিনার সমস্যা নিয়ে আমরা আলোচনা করব, রেটিনার আসলে কাজ কি এবং এটি জিনিসটা কি আসলে একটু শুরুতেই যদি বলে দিতেন। চোখের বিভিন্ন পার্টস আছে, এর মধ্যে চোখের 3টা লেয়ার থাকে। 3টে লেয়ারের মধ্যে রেটিনা একটা লেয়ার, এবং চোখের এই পার্টসগুলোর মধ্যে একটা থাকে কর্নিয়া, চোখের সব সামনে থাকে, ট্রান্সপারেন্ট থাকে। একটা চোখের লেন্স থাকে, লেন্সের পিছনেই সর্বশেষ থাকে রেটিনা, যেখানে চোখের ছবি তৈরি হয়, যার মাধ্যমে দেখতে পারে। যেমন ক্যামেরা যদি বলি আমরা, ক্যামেরা ফিল্মটা ইম্পর্টেন্ট। ক্যামেরা তো লাইট ভালো হোক, যদি ফিল্মটা ভালো না থাকে বা ফিল্ম না থাকে ছবি তৈরি হবে না। জাস্ট লাইক এরকমই যে চোখের এই রেটিনা, এটাকে আয়না বলা হয়, যেখানে ছবি তৈরি হয়। এটি যদি ভালো না হয় তাহলে আমাদের দেখাটাও ঠিক হবে না। আচ্ছা, একটু জানতে চাইবো এখন, যেটি আমাদের আজকের মূল আলোচনা, যে নবজাতক বা অপরিণত নবজাতক যারা আছে তাদের আসলে রেটিনার কি কি ধরনের সমস্যা নিয়ে তারা জন্মলাভ করতে পারে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, যে ইদানিংকালে আমরা খুব এটা পাচ্ছি যে অনেক বাচ্চাই খুব অপরিণত বয়সে জন্ম নিচ্ছে। প্রিম্যাচুরটা আমরা আগে জানি যে প্রিম্যাচুর জিনিসটা কি। প্রিম্যাচুর বাচ্চা হলো যেসব বাচ্চা ইউজুয়ালি তো 10 মাসে হওয়ার কথা, কিন্তু এসব বাচ্চা 7-8 মাসে হয়ে যাচ্ছে, 6 মাসে কোনো কারণ হয়ে যাচ্ছে, কোনো কমপ্লিকেশন কারণে বা নর্মালি অনেক সময় হয়ে যাচ্ছে, বা অনেক সময় সিজার করতে হচ্ছে মাকে সেভ করানোর জন্য বা কোনো কারণে। আর যদি এই বাচ্চা নর্মালি আমাদের দেশের পার্সপেক্টিভে বাচ্চাদের ওয়েট হওয়া উচিত 2 কেজির উপরে, এভারেজ 2.5 কেজি, 2.5 কেজি। কিন্তু এই বাচ্চাগুলো যদি 2 কেজি নিচে হয়, ইউজুয়ালি 1 কেজি 1.5 কেজি আমার বাচ্চা হচ্ছে এখন। তো এইসব বাচ্চার ডেভেলপমেন্ট ভালো হয় না, কারণ 10 মাসের যে বাচ্চা থাকার কথা গর্ভে, সেই বাচ্চা আগেই বেরিয়ে আসতেছে। সো তার দেহের কোনো অঙ্গই পরিপূর্ণভাবে লাভ করে না, যেমন তার ব্রেনও পরিপূর্ণ লাভ করে না, তার ফুসফুসের পরিমাণ লাভ করে না। তো স্বাভাবিকভাবে চোখও তার ফুল ডেভেলপ করে না, কিন্তু চোখের অন্যান্য অঙ্গগুলো ফুল ডেভেলপ হয়ে যায়, মোটামুটি 7-8 মাসে হয়ে যায় ডেভেলপ। কিন্তু চোখের যে রেটিনা পার্টটা, এই পার্টটা ডেভেলপ 90% ডেভেলপ তার জন্ম পর্যন্ত হয়ে যায়। জন্মের পরেও তার কিছুটা ডেভেলপমেন্ট হয় যদি বাচ্চা নর্মাল প্রসেসে জন্ম নেয়। কিন্তু বাচ্চা যদি আগেই জন্ম নেয়, তো এই প্রসেসটা তার হ্যাম্পার হয়ে যায়, মানে রেটিনার যে পুরোপুরি ডেভেলপমেন্টটা সেটা অপরিণত থাকে। আচ্ছা, তো যখন এই বাচ্চাগুলো তো সব দিক দিয়ে ইমেচুর, তার শ্বাস ভালো নিচ্ছে না, তার ব্রেন ভালো ডেভেলপ করে নাই, সো এই বাচ্চাগুলো জন্মের পরপরই এনআইসিইউতে চলে যায়, নিউনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে চলে যায়। ওদের জন্য বিশেষত যে আলাদা হসপিটাল আছে বা কেবিন আছে, ওখানে চলে যায়। তো ওখানে গিয়ে কি হয়, ওখানে গিয়ে তারা হাই ভলিউম অক্সিজেন পায় টু সেভ দ্য লাইফ। এখন তার টার্গেট হলো লাইফ সেভ করা, জীবন বাঁচানো। কিন্তু এখানে তার যে হাই ভলিউম অক্সিজেন দেওয়া হচ্ছে এবং এটাতে তার জীবন সেভ হচ্ছে, কিন্তু এর সাথে এই হাই ভলিউম অক্সিজেনটা চোখের রেটিনার ডেভেলপমেন্টের জন্য প্রতিবন্ধক। নির্দিষ্ট একটা পরিমাণ অক্সিজেন সে তার দরকার ফুল ডেভেলপমেন্ট অফ দ্য রেটিনা, রেস্ট অফ দ্য রেটিনা। কিন্তু এই হাই ভলিউম অক্সিজেনের জন্য প্লাস এই অপরিণত বয়সে জন্মগ্রহণ করার কারণে রেটিনাটা ফুল ডেভেলপ হয় না। ফুল ডেভেলপ না হওয়ার কারণে সো রেটিনার ভিতরে যে বিভিন্ন রক্তনালী আছে, রক্তনালীগুলো নর্মাল ওয়েতে ডেভেলপ করে না। তার মানে এক হচ্ছে অপরিণত রেটিনা নিয়ে সে জন্মলাভ করলো এবং পরবর্তীতে তার জীবন বাঁচানোর জন্য যে প্রক্রিয়াটা তাকে দেয়া হয়েছে সেটিও আবার রেটিনার বৃদ্ধির ক্ষেত্রে এক ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আচ্ছা আচ্ছা, তো সেক্ষেত্রে আসলে তাহলে তার এই রেটিনার যে সমস্যাটা সেটিকে আসলে কিভাবে ঠিক করা যায়? এটা আসলে টিম ওয়ার্ক একটা, যেখানে যে গাইনোকোলজিস্ট যার হাতে বাচ্চাটা হলো, এটা সিজার হোক বা নর্মাল হোক, এই বাচ্চা দ্রুত তাকে নিউরোলজিস্টের কাছে পাঠানো। আচ্ছা, এবং নিউরোলজি তার সব ফুল চেকআপ করার পর সেটা কি বোঝার উপায় আছে? আমি একটু পিছনের দিকে আরেকবার একটু জানতে চাচ্ছি যে আসলে রেটিনার এই সমস্যাটা সম্পর্কে সবাই তো সচেতন না, কখন আসলে এটির চিকিৎসা শুরু করতে হবে বা কার উপরে এই দায়িত্বটা পড়ছে বলে মনে করেন আপনি? ইউজুয়ালি যেসব বাচ্চা এই প্রিম্যাচুর জন্মগ্রহণ করতেছে, এর মধ্যে 10% বাচ্চা রেটিনা ফুল ডেভেলপ হয় না, বা এদের ফার্দার ট্রিটমেন্ট প্রয়োজন হয়।
আচ্ছা। তো এই প্রথমেই এই নিউরোটিস যার কাছে বাচ্চাটা ইনসেন্টিভ কেয়ার নিয়ে চলে গেল, তারই এটা কর্তব্য হলো সে একজন রেটিনা স্পেশালিস্টকে তাকে ইনফর্ম করা যে আমার এখানে একটা এরকম বাচ্চা আসেনি, প্রিম্যাচুর বাচ্চা, তার ওয়েট এরকম, তার এজ এত। তো সে উনি দেখবে এটা, উনি এসে এই বাচ্চাকে তো আর আই হসপিটালে বা চেম্বারে নেওয়া সম্ভব নয়, উনি তার ফুল সেট আপ নিয়ে এসে এবং এই রেটিনা বাচ্চাদের এসব প্রিম্যাচুর বাচ্চা দেখানোর জন্য আমাদের কাছে পোর্টেবল ইনস্ট্রুমেন্ট আছে যেগুলো দিয়ে আমরা ওইসব ইনসেন্টিভ কেয়ার ইউনিটে বাচ্চা ট্রিটমেন্ট অবস্থায় আমরা তার রেটিনাকে পরীক্ষা করতে পারি। আচ্ছা, পরীক্ষা করে আমরা দেখতে পারি তার রেটিনাটা কি অবস্থা আছে, এটা ফার্দার ট্রিটমেন্ট দরকার না জাস্ট ফলো আপে থাকবে। এইভাবে আমরা এটা ডায়াগনোস হয় যে এটার কোন স্টেজে আছে এবং পরবর্তী স্টেজ করণীয় আমাদের কি হবে। আচ্ছা, তারপর পরবর্তী স্টেজে যদি আপনারা দেখেন যে এটা ট্রিটমেন্ট দরকার, কখন সেটির দরকার হয় এবং কি ধরনের চিকিৎসা। 10% বাচ্চা যে এই প্রিম্যাচুর বাচ্চার মধ্যে যে 10% বাচ্চা প্রিম্যাচুর রেটিনোপ্যাথি বা প্রিম্যাচুর ডেভেলপ করলো, এর মধ্যে আবার 10% ট্রিটমেন্ট প্রয়োজন হয়, বাকি 90% জাস্ট ফলো আপ এবং অটোমেটিক ভাবে এটা আস্তে আস্তে ঠিক হয়ে যায়, তৈরি হয়ে যায় রেটিনাটা। তো যেসব বাচ্চা তৈরি হচ্ছে না রেটিনাটা, আমরা কিছুদিন অবজার্ভ করি বা এটা আরো খারাপ দিকে যাচ্ছে, যে রেটিনাটা তৈরি হয় নাই প্লাস অ্যাবনর্মাল রেটিনা তৈরি হচ্ছে, অ্যাবনর্মাল রক্তনালী তৈরি হচ্ছে, সেখান থেকে রক্তক্ষরণ হচ্ছে বা রক্তক্ষরণের পসিবিলিটি আছে, বিভিন্ন মেমব্রেন তৈরি হচ্ছে। তো সেসব ক্ষেত্রে ইনিশিয়ালি যদি আমাদের কাছে আসে, মানে আমরা যদি ইউজুয়ালি এটাকে পেশেন্ট কল করার কথা জন্মের 2 সপ্তাহ থেকে 1 মাসের মধ্যে। আচ্ছা, রেটিনা স্পেশালিস্টকে কল করা, তাকে জন্মের 2 সপ্তাহ থেকে 1 মাসের মধ্যে। আচ্ছা, যদি সে এই সময়ের মধ্যে আমাদেরকে কল করে তো আমরা তার রেটিনাকে এক্সামিন করে প্রথমে দেখি তার স্টেজটা নিয়ে ঠিক করি যে সে কোন লেভেলে আছে, আর্লি না অ্যাডভান্স না মাঝামাঝি। তো ইনিশিয়ালি আর্লি স্টেজে আমরা কোন ট্রিটমেন্ট করি না, জাস্ট ফলো আপে থাকি, হয়তো 1 সপ্তাহ পর পর বা 3 দিন বা 2 সপ্তাহ অ্যাকর্ডিং টু দ্য স্টেজ এবং কন্ডিশন অনুযায়ী। তো এর সাথে সাথে পেশেন্টের জেনারেল কন্ডিশন তার ইমপ্রুভ করতে হবে, ওটার সাথে আবার রেটিনা ডেভেলপমেন্টের খুব বেশি সম্পর্ক আছে। আচ্ছা, তো যদি নর্মালি ডেভেলপ করে যায় তাহলে আমাদের কোনো ট্রিটমেন্ট প্রয়োজন হয় না। তবে যদি তার ডিজিজটা প্রোগ্রেস করতে থাকে তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা লেজার ট্রিটমেন্ট করি। লেজার ট্রিটমেন্ট করলে কি হবে, ফার্দার ডিটেরিয়েট হবে না, খারাপ হবে না, খারাপের দিকে যাবে না, এবং সেই ট্রিটমেন্টটাকে আপনারা তখনই শুরু করেন? তখনই আমরা, এটা আমাদের পোর্টেবল লেজার মেশিন আছে, আমরা যারা আমার রেটিনা এই বাচ্চা এসব দেখি তো তারা আমার পোর্টেবল জিনিসপত্র নিয়ে আমরা একদম ইনসেন্টিভ কেয়ারে চলে যাই, ওখানে ফুল স্টেরিলাইজেশন পরীক্ষা ইন দ্য ফ্রন্ট অফ নিউরোলজিস্ট আমরা লেজার করে দেয়। এটা হয়তো লেজার এটা কয়েক ধাপে করতে হয়, লেজার করতে যেটা হয় লাভ হবে সেটা হলো যে ফার্দার তার ভিশনটা ডিটেক্ট করবে না, যতটুকু ভিশন আছে এই ভিশনটা তার প্রিজার্ভ হবে। আচ্ছা, যদি এর উপরে চলে আসে যে আমাদেরকে আর্লি কল করা হয় না বা কোনো কারণে ডাক্তার দেখানো হয় না চোখে ডাক্তারকে, তো তখন অনেক সময় আমরা ইনজেকশন দিই অ্যান্টিভিজিএফ যাতে ফার্দার রেটিনাটা ডেভেলপ করে প্লাস কমপ্লিকেশন না হয়। বেশি অ্যাডভান্স চলে গেলে সার্জারি করতে হয়। সার্জারি করলে এই পেশেন্টের ভিশনটা তত মানে ইমপ্রুভ করতে পারি না, আসলে সঠিক সময়টা এই ক্ষেত্রে খুব জরুরি, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তো যখন সার্জারির প্রয়োজন হয় তখন আপনারা সার্জারির পরবর্তীতে আসলে কতটুকু কারেক্ট হচ্ছে সেটি বুঝেন কিভাবে, সেটি কিভাবে? আচ্ছা, ইনিশিয়ালি এই পেশেন্টটা যখন ইন্টেনসিভ কেয়ার ইউনিটে বের হয়ে চলে যায় তো এই পেশেন্টটা আমরা ইনিশিয়ালি যদি লেজার ট্রিটমেন্টে হয়ে যেত ভালো, যদি না হয় অ্যাডভান্স সার্জারি লাগে তো পেশেন্টটা আগে তাকে রিসাসিটেশন করতে হবে, তাকে ফিজিক্যালি ফুল যখন আসছে সাথে সাথে আপনার সার্জারি যদি প্রয়োজন মনে করেন করে ফেলেন তখন? না, এখন করা সম্ভব না, কারণ পেশেন্ট এখন তো তার লাইফ সেভিং স্টেজ আছে, লাইফটা তার বেশি ইম্পর্টেন্ট। তো আমরা সার্জারি করার পরে অনেক সময় মাল্টিপল সার্জারি অনেক সময় লাগে, ভিতরে অনেক সময় তেল দিতে হয়, তো তেল দেওয়ার পরে আবার রিসার্জারি করে তেলটা বের করতে হয়। এরপর যখন এজটা একটু বাড়ে তখন আমরা রিফ্র্যাক্টিভ কারেকশন করি, তার চশমা লাগবে কিনা, তো চশমাতে আমরা দেখি তার ইমপ্রুভমেন্ট কত হচ্ছে, তারপর পেশেন্টকে আমরা রিহ্যাবিলিটেশন করি। আচ্ছা, যেটি বলছিলেন যে সঠিক সময় আসলে যদি না হয় তাহলে আসলে কোন কোন বিষয়গুলোর ঝুঁকি রয়েছে যাদের ক্ষেত্রে আসলে রেটিনার সমস্যা থেকে যায় তাদের প্রতি? যেমন প্রথমে আমরা যদি আসছি যে ডায়াবেটিক রেটিনোপ্যাথি, যদি প্রথমে আর্লি স্টেজে না আসে আমাদের কাছে বা অ্যাকর্ডিং টু ডাক্তার যেভাবে তাকে বলতেছেন ফলো আপ করতে সেভাবে যদি না আসে, প্লাস ডায়াবেটিস যদি তার ঠিকমতো কন্ট্রোল না থাকে এবং অ্যাসোসিয়েটেড যেগুলো হাইপারটেনশন, তার লিপিড অ্যাবনর্মালিটি, সে স্মোকিং করে, এগুলো যদি সে অ্যাভয়েড না করে, এগুলো থেকে দূরে না রাখে তো এই জিনিসটা দ্রুত প্রোগ্রেস করে এবং এই থেকে তার দিন দিন ভীষণ ডিটোরিয়েট করে, তখন ট্রিটমেন্ট করলেও আশানুরূপ ফল আসে না। এমনিতে ডায়াবেটিস যে জিনিসটা ক্ষতি করে ওই ভীষণকে কখনোই সে ফেরত দেয় না। আমাদের ট্রিটমেন্টের উদ্দেশ্য হলো তার ভীষণ যতটুকু এখন আছে এতটুকু প্রিজার্ভ করা, যাতে ফার্দার লাইফে সে ভবিষ্যতে লাইফে এই ভীষণ এসে চলতে পারে। অন্ধত্বের ঝুঁকি কি রয়েছে এখানে? অন্ধ ঝুঁকি রয়েছে যদি পেশেন্ট আমাদের কাছে লেট স্টেজে আসে, অনেক পরে স্টেজে আসে, বা পেশেন্টের ট্রিটমেন্ট চলছে কিন্তু ডায়াবেটিস ভালো কন্ট্রোল নাই, তাহলে কাজ করবে না। ট্রিটমেন্ট প্লাস তার ডায়াবেটিস কন্ট্রোল দুইটা প্যারালাল থাকতে হবে।
তাহলে পরামর্শ কি থাকবে আপনার? একদম শেষ পর্যায়ে চলে এসেছি। পরামর্শ কি থাকবে যাতে করে এই যে যারা প্রিম্যাচুর বেবি রেটিনার সমস্যা নিয়ে জন্মলাভ করলো তাদের যাতে এই সমস্যাটা বা ঝুঁকি থেকে নিজেদেরকে রাখা যায় বাচ্চাটিকে, সেক্ষেত্রে আপনার পরামর্শ কি থাকবে? প্রিম্যাচুর বেবি যেগুলো ওয়েট কম 1.5 অর লেস অর প্লাস অ্যান্ড যারা 30 উইক্সের আগে জন্মগ্রহণ করতেছে, এই পেশেন্টগুলোকে এনআইসিইউ থাকা অবস্থায় একজন রেটিনা স্পেশালিস্টকে কল করা। আচ্ছা, উনি এসে রেটিনা এক্সামিন করে উনি একটা ডিসিশন দিবে যে পেশেন্টের ফার্দার ট্রিটমেন্ট দরকার বা রেটিনা কোনো অপমেন্ট আছে কিনা। মানে জীবন রক্ষার সাথে সাথে তার চোখ রক্ষাটাও যে কতখানি জরুরি সেটিও বুঝতে হবে আমাদের সবার। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম অপরিণত নবজাতকের রেটিনার সমস্যা হলে কি করণীয়, এই বিষয়টি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য যে পরামর্শগুলো আমরা জানলাম আমাদের আজকের অতিথির কাছ থেকে, সেগুলো আশা করছি আপনাদের উপকারে আসবে। এখন আপনাদের জন্য রয়েছে আমাদের নিয়মিত আয়োজন সুস্থ দেহ সুস্থ মন। এখন আমরা যাব মানে সিকোয়েন্সের 10 নম্বর মুভমেন্টে। এটা আমরা ধরবো হচ্ছে মোর অ্যাডভান্স মডিফাইড কোবরা পোজ। এর আগে আমরা করেছিলাম কোবরা পোজ, প্রথম ছিল একদম সিম্পল, এরপর আমরা একটু মডিফাইড করেছি, কিছুটা অ্যাডভান্সে চলে গেছি। এরপর আজকে আমরা চলে যাবো আর একটু মোর অ্যাডভান্স। এটার রিজন হচ্ছে তাহলে আপনার লোয়ার ব্যাকের যে ব্যালেন্স, এই ব্যালেন্সটাকে যাতে ভালোভাবে আনা যায়, এই জন্য আমরা চাই করবো যে এই মডিফাইড কোবরা পোজের মাধ্যমে মোর অ্যাডভান্স মুভমেন্টের মাধ্যমে কীভাবে ব্যালেন্সটা পরিপূর্ণভাবে নিয়ে আসা যায়। এখন দেখুন যে আমরা কীভাবে এক্সারসাইজটা করছি। তো খেয়াল করবেন এক্সারসাইজে কোনো প্রেশার দেবেন না, প্রেশার দিলে কিন্তু ব্যথাটা বেড়ে যাবে। বারবারই বলছি, থ্রু ব্রিদিং দ্য স্পাইন উইল মুভ, দ্য স্পাইন উইল ডু দ্য মুভমেন্ট অফ দ্য লিম্বস। যদি এই সিকোয়েন্সে যদি আপনি করতে পারেন তাহলেই টোটাল হিলিংটা হবে। যদি আপনি জোর দিয়ে জাস্ট মাস্কুলার মুভমেন্ট দিয়ে যদি করেন তাহলে বেনিফিট তো পাবেই না, কিছু কিছু ক্ষেত্রে ব্যথাটা কিন্তু বেড়ে যাবে। এখন দেখুন কীভাবে আমরা জিনিসটা করছি। গো। ওকে, কোবরা যে কমন যে পজিশনটা থাকে সেই পজিশনে আমরা গেলাম। এরপরে খেয়াল করব যখন বলবো ব্রিথ ইন, হোয়াট ইজ ডুইং। ইয়েস, এখন 2 পা উঠছে। ওকে, এখন ব্রিথ আউট, 1 পা নেমে যাবে আর 1 পা থাকবে এখানে, মাথাও কিন্তু নেমে গেল। এরপরে ব্রিথ ইন, আর এক পা হলে এখন 2 পা, মাথা কিন্তু উপরে আছে। ব্রিথ আউট, 2 পা নেমে যাবে। ওকে, ক্লিয়ার? এখন সেম সিকোয়েন্স স্টার্ট अगेन। ওকে, ব্রিথ ইন, 2 পা উঠে গেল, মাথা উঠে গেল। ব্রিথ আউট, অল্টারনেটিভলি অন্য একটা পা নেমে গেল, 1 পা কিন্তু ইয়েতে আছে। এখন ব্রিথ ইন, ইয়েস, পা উঠে গেল, মাথা উঠে গেল। ব্রিথ আউট, ইয়েস। ওকে, अगेन ব্রিথ ইন, ওকে, ব্রিথ আউট, নো, one leg, yes. Okay, breathe out, breathe in, breathe out, yes. আবার breathe in, alternatively, breathe out, breathe in, breathe out. Okay, clear? তার মানে কি হচ্ছে সিকোয়েন্সটা, যখন আমরা বললাম ব্রিথ ইন, মাথা এবং 2 পা একসাথে উঠে গেল। এরপর যখন ব্রিথ আউট, 1 পা নেমে গেল আর 1 পা কিন্তু উপরে থাকলো। এরপর আবার ব্রিথ ইন, আবার মাথা এবং আর 1 পা উঠে গেল। এরপর যখন বললাম যে ব্রিথ আউট, এবার 2 পা, মাথা নেমে গেল। এরপর যখন আবার একই সিকোয়েন্সে অন্য পায়ের মাধ্যমে শুরু হচ্ছে, এভাবে কন্টিনিউয়াসলি ইউ গো ফর 6 সেটস, তার মানে প্রতি পায়ে 3 বার, তাহলে যথেষ্ট। এর যে জিনিসটা হচ্ছে আপনার কন্ট্রাকশন তো হচ্ছেই, তার সাথে এটাকে ব্যালেন্স রাখার জন্য যে জিনিসটা হচ্ছে আপনার মানে লোয়ার ব্যাকের যে মাসেলগুলো থাকে এটাতে প্রচুর মানে কি বলবো আমরা যেটা বলি আমরা যেটা মোর কন্ট্রোল করার জন্য আনার জন্য মাইন্ড বডি যে কমিউনিকেশনটা প্রয়োজন পড়ে, তখন বোঝা যাচ্ছে কি আপনি মোর ইন কন্ট্রোল উইথ ইউর লোয়ার ব্যাক আর মোর কমিউনিকেটিং উইথ ইউর লোয়ার ব্যাক। তাতে হবে কি আপনার হিলিং প্রসেসটা আরও খুব ফাস্টার হবে। তো গেট আপ। ওকে, এটাকে আমরা বলি হচ্ছে মডিফাইড মোর অ্যাডভান্স কোবরা পোজ। দ্য রিজন ইজ এখানে কন্ট্রাকশন হচ্ছে, স্ট্রেচিং হচ্ছে এবং মোর কন্ট্রোলটা ইনভলভ হচ্ছে, যাতে হিলিং প্রসেসটা খুব ভালোভাবে হয় এবং আপনি কমিউনিকেট করতে পারেন উইথ ইউর ব্রেন অ্যান্ড দ্য হিলিং সিস্টেম। প্রিয় দর্শক, যে কোনো কারণে আপনার অথবা আপনার পরিবারের কারো দাঁতের মাড়ি দিয়ে হঠাৎ করে রক্ত পড়া শুরু হতে পারে। একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাবার আগে কি করবেন তা নিয়ে চলুন শুনি একজন চিকিৎসকের পরামর্শ। মাড়ির রক্তক্ষরণ বিভিন্ন কারণে হতে পারে। মাড়ির নিজস্ব কিছু সমস্যার জন্য, কিছু সিস্টেমিক ডিজিজের কারণে মাড়ির রক্তক্ষরণ আপনারা বুঝতে পারবেন যখন হঠাৎ করে সকালবেলা একদিন লালার সাথে রক্ত মিশানো দেখতে পারেন। কিছু ফল যেমন আপেল, কলা, পেয়ারা কামড় দিলে সেখানে রক্ত দেখতে পারেন। এরকম অবস্থায় আপনারা অবশ্যই দাঁতের চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন এবং স্কেলিং, সঠিক টুথব্রাশিং টেকনিক এবং মাউথওয়াশ ব্যবহার করে মাড়ির রক্তক্ষরণ দূর করা যায়।
আর বডির অন্য সিস্টেমিক ডিজিজের কারণে যদি রক্তক্ষরণ হয়ে থাকে সেক্ষেত্রে কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয় করে তারপর সেরমতো চিকিৎসা গ্রহণ করলে রক্তক্ষরণ বন্ধ করা যাবে। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আজকের হেলথ টিপস। যাদের কনস্টিপেশনের সমস্যা আছে তারা প্রতিদিনের খাবার তালিকায় শাকসবজি রাখুন, সমস্যা কেটে যাবে। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে আপনাদের যদি কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি দেবার থাকে জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসিসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpt.com এই ঠিকানায়। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে। বড়দের ডায়রিয়া আনকমন, কিন্তু ছোটদের ডায়রিয়া সাধারণত কমন। বড়দের ডায়রিয়া বড়দের যে প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি, কিন্তু শিশুদের প্রতিরোধ ক্ষমতা গাটে অনেক কম। আর শিশুরা না বুঝে অনেক জিনিস মুখে দিয়ে দেয়, ক্ষতিকর প্রভাবটা শিশুদের বেশি। শিশু না বুঝে অনেক জিনিস মুখে দিয়ে দেয়, যেটা বড়দের আমরা করি না। আমরা বড় সাধারণত বুঝে দেখে শুনে অনেক সময় খাই, কিন্তু শিশুরা সেটা বুঝে খায় না, যার জন্য বড়দের শিশুদের গাটের প্রবলেম বা পেটের সমস্যাটা বড়দের তুলনায় একটু বেশি। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে চাইলে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজ এ পর্যন্তই। সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভির পর্দায়।